শিক্ষা ছাড়া যাবে না পথ চলা। শিক্ষা শেখায় সবার কথা বলা। শিক্ষা ছাড়া যাবে না পথ চলা। শিক্ষা শেখায় সবার কথা বলা। জাতির মেরুদণ্ড লেখাপড়া। আধার দিশা করে দেয় উজালা। শুরু সহজ পাঠে দেখো ভেসে ওঠে খোলে জ্ঞানের তালা। শিক্ষা ছাড়া যাবে না পথ চলা। শিক্ষা শেখায় সবার কথা বলা। শিক্ষারই সম্মানের তরে করিলে যারা পদার্পণ। গুণীজনের সংবর্ধনাতে করিব শ্রদ্ধা জ্ঞাপন। শিক্ষার সম্মানেরই তরে করিল যারা পদার্পণ। গুণীজনের সংবর্ধনাতে করিব শ্রদ্ধা জ্ঞাপন। সালাম ও প্রণামে সবার হৃদয় মনে দিলাম শুভেচ্ছা মালা। শিক্ষা ছাড়া যাবে না পথ চলা। শিক্ষা শেখায় সবার কথা বলা। জাতির মেরুদণ্ড লেখাপড়া। আধার দিশা করে দেয় উজালা। শুরু সহজ পাঠে দেখো ভেসে ওঠে খোলে জ্ঞানের তালা। শিক্ষা ছাড়া যাবে না পথ চলা। শিক্ষা শেখায় সবার কথা বলা। মোহন ভারত মায়ের মোরা হলাম কোটি সন্তান। কেউ হয়েছ হিন্দু আর কেউ বা মুসলমান। মুসলিম যাহার নয়ন মনি হিন্দু তাহারি প্রাণ। হিন্দু ভাইয়ের হৃদয় মাঝে মুসলিমদের ঈমান। পারবে না মেটাতে এ ভালোবাসাকে ষড়যন্ত্রের খেলা। শিক্ষা ছাড়া যাবে না পথ চলা। শিক্ষা শেখায় সবার কথা বলা। জাতির মেরুদণ্ড লেখাপড়া। আধার দিশা করে দেয় উজালা। শুরু সহজ পাঠে দেখো ভেসে ওঠে খোলে জ্ঞানের তালা। শিক্ষা ছাড়া যাবে না পথ চলা। শিক্ষা শেখায় সবার কথা বলা। যাদের আগমনে হলো এ মধুময় শুভ গমন। সহজ পাঠ একাডেমির সংবর্ধনা গুণীজন। যার উজ্জ্বল উপস্থিতি সম্প্রীতি ভরা প্রীতি। IAS
আছে গাথা মালা ধন্য হলো এই গ্রামবাসী তাদের আগমন বেলা শিল্পী কবি ও সাংবাদিক প্রিয় ভালোবাসায় দিতে সবার ঢেলে ঢেলে আজ বড় তালায় শোনো সালাউদ্দিন রাখো তুমি একদিন শিক্ষাই গলার মালা শিক্ষা ছাড়া যাবে না পথ চলা শিক্ষা শেখায় সবার কথা বলতে পারিনি যে স্যার আপনি আমার প্রতিষ্ঠানে যাবেন। এই নিয়ে যখন আলাপ আলোচনা হয় আমি বলি বাচ্চা ভাই ওনাদের মতো মানুষের নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমার হয়নি। যখন নিয়ে যাব আশা করি আল্লাহ যখন রাজি থাকবেন তখন হয়তো ওনারা আমার ওখানে উপস্থিত হবেন। আজকে আমাদের স্বপ্ন আমাদের পেট্রোল মানুষের কাছে গর্ব ও অহংকার যে পেট্রোজায় দীর্ঘদিন ধরে খুনাখুনি চলত সেখানে একটা শিক্ষার দিক চলবে সেটা আমরা আশা করছি। আমরা পেয়েছি আমাদের স্যারকে তাকে আসন সংগ্রহ করার জন্য আহ্বান করছি। আপনারা একটু উঠে দাঁড়াবেন স্যারকে সম্বর্ধনা জানানোর জন্য। সবাই একটু উঠে দাঁড়াবেন। মঞ্চে উপস্থিত আছেন যিনি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চট্টগ্রাম কিশোর মিশনের সম্পাদক মাননীয় আজিজুল হক রায় মহাশয়, যার আদর্শে আমরা আদর্শিত, যার হাত ধরে আমাদের পথ চলা শুরু, সেই আজিজুল হক রায় মহাশয় মঞ্চে উপস্থিত আছেন। আমরা সংস্থাটির সমস্ত পরিবার সেই কিশোর মিশন এবং আইন ভাইয়ের কাছে কৃতজ্ঞ, যাদের প্রচেষ্টায় আজকে আমরা এই কর্মকাণ্ড করতে পারছি। নাম না করলেও আব্দুর রাজ্জাক সরকার, যিনি আমার বাল্যবন্ধু, ছোটবেলা থেকে আমাদের পথ চলা শুরু, সেই শিক্ষানুরাগী এবং একজন আদর্শ পিতা, যার ছেলে ডাক্তার, যার ছেলে আজকে সায়েন্টিস্ট হয়েছেন, তাকে আমরা মঞ্চে পেয়েছি। আমরা আনন্দিত, গর্বিত। এখন স্টাডি সার্কেল এবং চট্টগ্রাম কিশোর মিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা বিশেষ একটা মুহূর্তে, যখন সারা বিশ্বে শিক্ষা জগৎ এখনো পর্যন্ত লকডাউন চলছে, যদিও নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারের পারমিশন মিলেছে, কিন্তু প্রাইমারি এবং আবার প্রাইমারি সেকশন এ পর্যন্ত এখন লকডাউন আওতায় রয়েছে। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আজকে শিক্ষা জগৎ, এডুকেশন জগৎ আজকে স্তম্ভিত। তো সেজন্য আজকে গার্জেনদের নিয়ে একটা সমাবেশ যে আনসার ভাই যেটা করেছেন আমরা আনতে পেরেছি। মাননীয় জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান মাননীয় শেখ নুরুল হক সাহেব মহাশয়কে আমরা পেয়ে আমরা ধন্য এবং গর্বিত। এখন ফুল দিয়ে বরণ করছেন মাননীয় শেখ নুরুল হক সাহেবকে, সম্পাদক মাননীয় আনসারুদ্দিন মহাশয়। পরে আমরা বরণ করতে চলেছি মাননীয় শেখ নুরুল হক সাহেবের সহধর্মিণী মাননীয়
মনিরা বেগম মহাশয়কে বরণ করে নিচ্ছেন একাডেমির সহধর্মিনী আনসারুদ্দিন মহাশয়, সহধর্মিনী আফরোজা বেগম মহাশয়। মাননীয় কবি এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল বাশার মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সহজপাঠ একাডেমির পক্ষ থেকে সহজপাঠ সম্মান 2021 এই সম্মান পাঠ করে শোনাবেন মাননীয় কবি এবং সাহিত্যিক আবুল বাশার মহাশয়। সবাইকে শুভেচ্ছা। আমি গর্বিত যে একজন মহান মানুষের মানপত্র পড়ার দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। সেজন্য আমি সহজ পাঠের যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন আপনাদের সামনে এই মানপত্রটি পাঠ করে শোনাচ্ছি, যেটা সহজ পাঠ এর পক্ষ থেকে জনাব শেখ নুরুল হক সাহেবকে প্রদান করা হচ্ছে। সহজ পাঠ সম্মান 2021, টেকবাজার, মন্দির বাজার, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ। প্রাপক জনাব শেখ নুরুল হক সাহেব, প্রাক্তন IAS, চেয়ারম্যান জিডি স্টাডি সার্কেল, এবং সেই সঙ্গে চেয়ারম্যান চট্টগ্রাম কিশোরের মিশন। এটা অবশ্য লেখা হয়নি, এতে আমি ওটা যোগ করলাম। এই মহান কর্মযোগী, অক্ষতার তমসায় আপনি আলোর আবাবিল, মানুষ গড়ার ক্লান্তিহীন সৈনিক আপনি। বহুমুখী কর্মযজ্ঞে আপনার জীবন বৈচিত্র্যময়। একদিকে IAS অফিসার হিসাবে আপনি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে, পাশাপাশি নির্বাচন কমিশনারের গুরুভার আপনি বহন করেছেন অবলীলায়। আবার ভারতীয় রেড ক্রস সোসাইটির চেয়ারম্যানের মহান দায়িত্ব সফলতার সঙ্গে আপনি পালন করে চলেছেন। তারই পাশাপাশি জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যানের গুরু দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার মধ্য দিয়ে এক বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি। তাই আপনার ন্যায় একজন মহান কর্মযোগীকে আমরা সালাম জানাই। শিক্ষার বিকাশের সাথে, মুমূর্ষু মানুষের সেবা আর কল্যাণের সাথে আপনার নিরব কর্মময় জীবন লাভ করুক শত শতায়ু। আপনি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং হার্দিক শুভেচ্ছা গ্রহণ করুন। সভাপতি আলহাজ শাহজামাল পিয়াদা, আহ্বায়ক রেজাউল হক লস্কর, সম্পাদক আনসার উদ্দিন পিয়াদা। সম্মান 2021 প্রদান করছেন সহজপাঠ একাডেমির সম্পাদক মাননীয় আনসার উদ্দিন পিয়াদা মহাশয়। সাথে সাথে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মাননীয় সম্পাদক মহাশয়। মাননীয় বাশার সাহেবকে আরেকটু কষ্ট দেব, এটা পড়ে শোনানোর জন্য আপনাকে অনুরোধ করব। ব্যাপারটা কষ্টই নয়, এটা হচ্ছে আমার পক্ষে সম্মানের যে আমি একজন মহান মানুষের, মহান সহধর্মিনীর, যাকে আমরা মনিরা বেগম নামে জানি, তার
মানপত্রটি এখন আপনাদের সামনে পাঠ করতে পারি। যাই হোক, আমি পাঠ করছি। সহজ পাঠ সম্মান 2021, টেকমাজা, মন্দির বাজার, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ। প্রাপক মনিরা বেগম। হে মহিয়সী, সমাজের কল্যাণের স্বার্থে আপনার নিরলস প্রয়াস মানুষকে আপনার প্রতি ক্রমাগত ঋণী করে চলেছে। শুধুমাত্র এক মহান কর্মযোগী স্বামীর প্রেরণাদাত্রী হয়ে নয়, এক সফল পুরুষের অন্তরালের নারী হয়ে নয়, বরং এক সফল গৃহিণীর ইতি কর্তব্য পালন করেও কর্মযোদ্ধা স্বামীর সমসঙ্গিনী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি সমাজের জন্য, মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছেন। আপনার প্রতীক্ষায় আমরা বিমোহিত। আপনার ন্যায় মহিষী নারীর হাতে বেগম রোকেয়া পুরস্কার তুলে দিতে পেরে আমরা কৃতজ্ঞ। আপনি আমাদের হার্দিক শুভেচ্ছা গ্রহণ করুন। সভাপতি আলহাজ শাহজামাল পিয়াদা, আহ্বায়ক রেজাউল হক লস্কর, সম্পাদক আনসারুদ্দিন পিয়াদা। মানপত্র প্রদান করছেন আনসারুদ্দিন পিয়াদা মহাশয়ের সহধর্মিণী মনিরা বেগম মহাশয়কে। সাথে সাথে উত্তরীয় পরিয়ে বর্ণনা করে নিচ্ছেন জন্য অল্প দু চার কথা বলার জন্য তাকে আমরা অনুরোধ করবো যে দু চার কথা আছে শিক্ষা বিষয়। আজকে দু চার কথা আমাদের এই মুহূর্তে আমাদের স্কুলগুলো পরিণতি, আজকের স্টুডেন্ট গার্জেন পরিণতি, দু চার কথা বলার জন্য মাননীয় মহাশয়কে অনুরোধ করবো। আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে এই সন্ধ্যার সময় এখানে আমরা এসে সত্যি খুব আনন্দিত, যা সম্মান পেয়েছি এবং যেভাবে অনুষ্ঠান হয়েছে আমরা খুবই খুশি। তো সহজ পাঠ একাডেমি আওয়াজটা একটু বেশি লেগেছে। সহজ পাঠ একাডেমি এই অনুষ্ঠান খুব ভালো লেগেছে। এখানে আমার যেটা মনে হয় যে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে 3টে জায়গাতে সবচেয়ে বেশি উপরওয়ালা মহান স্রষ্টা আল্লাহ তাআলা মেধার জন্ম দিচ্ছেন 3টে জায়গাতে আমি দেখেছি। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে খবর নেই। তাতে করে মালদার কালিয়াচক, মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ মোস্তাকদের বাড়ি এখানে, আর দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা, এইসব এলাকাতে উপরওয়ালা অনেক মেধাবী ছাত্রছাত্রী জন্ম দিচ্ছেন এখানে। একটা কথা আছে, দারিদ্র যেখানে মেধাও সেখানে জন্ম হয়। যেখানে গরিবী আছে সেখানে ভালো ভালো ছেলে মেয়ের জন্ম হয়। তো এই মেধাবী ছেলে মেয়েদেরকে একটু যদি দেখাশোনা করা যায় তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারে। আর শিক্ষা আমাদের জীবনের, শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের জীবনে যেটা দরকার শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থ, 3টে জিনিস দরকার। কিন্তু শিক্ষার সবচেয়ে আগে যদি
ভালো শিক্ষা লাভ করা যায় তাহলে অর্থ এবং স্বাস্থ্য দুটোই সাধারণভাবে চলে আসে। সেই জন্য এইখানে আজকে সহজ পাঠ একাডেমি যে অনুষ্ঠান হচ্ছে আমি খুবই খুশি। এখানে ছেলেমেয়েরা আরো ভালোভাবে পড়াশোনা করবে। তো এই পড়াশোনার ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করে তাতে বড় ভূমিকা হচ্ছে মায়ের বড় ভূমিকা আছে, এবং মা দিদি এরা, তারপরে হচ্ছে বাবা, তারপরে বাবার ভূমিকা আছে। একটা ছোট্ট ঘটনার কথা বলবো। একজন বিজ্ঞানীর জীবনে ঘটেছিল, থমাস আলভা এডিসন, যিনি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন, খুব নামকরা বিজ্ঞানী। তার জীবনে একটা ঘটনা, যখন প্রাইমারি স্কুলে পড়েন তখন ওই স্কুলের মাস্টারমশাই ওর মাকে একটা চিঠি দেয়, মানে একদম ফিল করা চিঠি। তো থমাস তখন বাচ্চা ছেলে, থমাস মেডিকেল বাচ্চা ছেলে, প্রাইমারি স্কুলে পড়ে, এবং শিক্ষক মশাই বলে দিয়েছিলেন যে তুমি এই চিঠিটা তোমার মাকে দেবে, তুমি দেখতে পাবে না। তো ও বাচ্চা ছেলে মাকে চিঠিটা দিল। চিঠিটা দেওয়ার পর দাঁড়িয়ে আছে থমাস আলভা এডিসন, মায়ের কাছে দাঁড়িয়ে আছে। মা স্কুলে পড়লো, চুপি চুপি পড়লো, পড়তে পড়তে চোখ দিয়ে পানি ফেলে, মানে চোখ ভিজে গেল একদম। তখন মাকে জিজ্ঞেস করছে, থমাস আলভা এডিসন জিজ্ঞেস করছে যে মা এমন কি লেখা আছে তুমি জানতে শুরু করে দিয়েছে? তো তখন মা, মমতাময়ী মা, ভালোবাসা, মানে ছেলেকে এত মায়া মমতা ভালোবাসা দিয়ে আগিয়ে রাখেন। মা তো আর সত্যি কথা ওইখানে বলবেন না। মা তখন বললেন যে তোমার শিক্ষক মশাই লিখেছেন যে আপনার ছেলে এডিসন, থমাস আলভা এডিসন এতই ব্রেনি যে আমার স্কুলে কোনো শিক্ষক একে পড়াতে পারবে না। আপনি দয়া করে একে আপনার বাড়িতে পড়ান, একে কোনো স্কুল পড়াতে পারবে না, আমার স্কুলে কোনো শিক্ষক পড়াতে পারবে না, এটা এত ব্রেন। তো তখন থমাস আলভা এডিসনের মন খুব খুশিতে ভরে গেল। কিন্তু ও যে লাস্ট বেঞ্চে বসতো, পড়াশোনাতে খুব খারাপ ছিল। মায়ের কথা শুনে যে মাস্টারমশাই এ কথা বলেছেন, খুবই ভালো। তারপরে মায়ের কাছে পড়াশোনা করলো। সেই ছেলেটি থমাস আলভা এডিসন পরে নাম করা বিজ্ঞানী হয়েছিল, পদার্থবিদ্যার বিজ্ঞানী, এবং টিউবলাইট, মানে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন। পরে মা মারা যাওয়ার বেশ কিছুদিন পরে মায়ের ঘরটা যখন পরিষ্কার করছিলেন ওই থমাস আলভা এডিসন, তখন ওই পুরানো চিঠি, মাস্টারমশাইয়ের পুরানো চিঠিটা খুঁজে পেলেন। তাতে লেখা আছে যে আপনার ছেলে একদম বোকা, নির্বোধ, একে আমাদের পক্ষে পড়ানো সম্ভব নয়, আপনি নিজের কাছে পড়ান। এই চিঠিটা পড়ার পরে থমাস আলভা এডিসনের চোখে খুব মানে কান্না চলে এসেছিল। তখন ভাবলো যে মা যদি সেই সময় আমাকে ওই কথাটা না বলতো যে তুমি সবচেয়ে বুদ্ধিমান ক্লাসের মধ্যে, তোমাকে পড়ানোর মতো যোগ্যতা মাস্টারমশাই দেবে, এই কথাটা যদি না বলতো আমি হয়তো আজকে বিজ্ঞানী হতে পারতাম না। সত্যি কথা যদি মা আমাকে বলতেন তাহলে আমি হয়তো বোকাই থেকে যেতাম, পড়াশোনা করতে পারতাম না। তখন উনি বলেছিলেন, ডায়েরিতে উনি লিখেছিলেন যে জগতের সমস্ত মা হচ্ছে মমতাময়ী, মায়া এবং ভালোবাসার দ্বারা তারা বোকা ছেলে মেয়েকেও পর্যন্ত খুব বুদ্ধিমান করে তুলতে পারে। এই জন্য যারা এখানে মায়েরা উপস্থিত আছেন, বা যারা দিদি বা বোন, যারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা পড়তে আসবে, তাদের মা, চাচি এবং দিদি বা বোন যারা, তাদের এটা মনে রাখা দরকার, মায়ের যে গুণ আছে বাবার কিন্তু ওই গুণ নেই। যেটা ইসলাম ধর্মে বলা হয় মাকে 3 গুণ উপরে দেওয়া হয় বাবার থেকে। তার কারণ মায়ের ভালোবাসা, মায়ের মমতা প্রচন্ড যে স্পর্শ করে, হৃদয়কে স্পর্শ করে ছেলে মেয়েদের পরিবর্তন আনতে পারে। তো সেইটা মনে করে আপনারা ছেলে মেয়েদের এখানে পড়ান। আর প্রাইমারি স্কুল হচ্ছে যেটা ভিত, একটা বড় বিল্ডিং যদি করতে হয়, 4 তলা 5 তলা যে বিল্ডিং করতে হয়, ভিতটাকে খুব মজবুত করতে হবে। মাটির নিচে প্রচুর টাকা খরচ করতে হবে, ভালো রড দিতে হবে, সিমেন্ট দিতে হবে, বালি দিতে হবে, ইট দিতে হবে ভালো, তবে কি বিল্ডিংটা মজবুত হবে, উঁচু হবে।
সেই জন্য একটা ছেলে বা মেয়েকে যদি ভালো করে মানুষ করতে চান তাহলে কম বয়সে মানে প্রাইমারি স্কুলে ভালো পড়াশোনা করাতে হয়। স্কুলে যেমন পড়ানো হবে বাড়িতেও আপনারা পড়ান, বাড়িতেও নিজেরা পড়ান। মা বাবা ভাই বোন দাদা দাদি ভাবি এরা যদি সবাই যে দেখাশোনা করে বাচ্চা দেখলে, তাহলে আমার মনে হয় সেই বাড়িতে অনেক উন্নতি হতে পারে। আমি শুধু আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, শোনেন। আমি ধরুন কত বছর 65 বছরে 66 পার হয়ে গেছে, আমার 66 বছর পার হয়ে গেছে। তো ধরেন আমার জন্ম হওয়ার আগে আমার আরো 3 ভাই ছিল, বড় ভাই মেজো ভাই বড় ভাই মেজো ভাই স্কুলে পড়তো, হাই স্কুলে পড়তো আমার জন্ম হওয়ার আগে। আমি জন্মানোর পরে আস্তে আস্তে বুঝতে পারলাম তো তখন পড়াশোনাতে খরচ হতো, স্কুলে ফিজ লাগতো। এখন যেমন বিনা পয়সায় সব হয়, তখন তা হতো না। আজ থেকে ধরেন 70 বছর আগেকার ব্যাপার। আমার বাবা আমার দাদু কম বয়সে মারা যায়, বাবা মায়ের তার মানে আমার দাদির সঙ্গে অন্য একটা গ্রামে চলে আসে, যেখানে আমার বর্তমানে গ্রাম। অর্থাৎ আমার দাদি মা আমার বাবাকে নিয়ে, বাবা তখন ছোট, তাকে নিয়ে মানে ছিন্নমূল হয়ে গেল, বাড়ি ছেড়ে চলে এলো, এসে নতুন জায়গাতে আমার বর্তমান যে গ্রাম সেই গ্রামে আরেকজন মানুষের সঙ্গে বিয়ে হলো, আমার দাদিমার বিয়ে হলো। এবং আমার বাবা যেহেতু ছোট, বাবাকে কোনো মতে পড়তে দিল না। আমার যে নতুন যে মানে দাদিমার যে স্বামী হলো আর কি, কোনো মতেই পড়তে দিত না, তাকে সবসময় কাজ করাতো, যেটা ওটা কাজ করাতো, সরকারের কাজে করাতো, কাপড় চোপড় দিয়ে বাইরে করাতো। পড়াশোনার কোনোদিন সুযোগ পায়নি, কোনোদিন স্কুলে যেতে পারে না। তারপরে সেই অবস্থা কেবলমাত্র মসজিদে বা মাদ্রাসাতে গিয়ে ওই আরবি উর্দু এইগুলো আর বাংলা একটু কিন্তু কোনো সরকারি স্কুলে পড়ার সুযোগ পায় না। তারপরে আমার মায়ের সঙ্গে যখন বিয়ে হলো, মানে আমার মা যখন মাও কিন্তু কোনোদিন স্কুলে পড়াশোনা করেনি। দেখেন আমার বাবা মা কোনোদিন স্কুলে যায় না। আমার বাবা কেবলমাত্র সই করতে, বাংলাতে সই করতে পারতাম, মা তাও পারতাম, মা সই করতে পারতাম। কিন্তু আমার বাবা মায়ের মধ্যে এত শিক্ষার প্রতি এত আগ্রহ ছিল যে আমার সমস্ত মানে ভাইকে, আমরা 5 ভাই 1 বোন ছিলাম, প্রত্যেকে শিক্ষা দীক্ষা দিচ্ছিলেন এবং চেষ্টা করতেন যে যতই কষ্ট হোক, যতই খাওয়া দাওয়া যতই কষ্ট হোক, আমার ছেলে মেয়েদেরকে ভালো করে শিক্ষা দেবো। যে জন্য আমরা তখনকার সরকারি স্কুলে পড়াশোনা করে ফিস দিতে হতো, মাসে মাইনা দিতে হতো, পরীক্ষার সময় 12 টাকা ফিস দিতে হতো। একটা সময় আমি যখন খুবই ছোট, প্রাইমারি শেষ করি, আমার বড় ভাই মেজো ভাই একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দেবে। তখন যে পরীক্ষার ফি দেওয়ার জন্য কোনো টাকা নেই, একমাত্র 10 টাকা একটা জায়গা ছিল, ধান জমি 10 টাকা ছিল, সেই 10 টাকা জায়গাকে বন্ধক রেখে, সুদে একটা জায়গাতে বন্ধক রেখে তারপরে সেই টাকা দিয়ে পরীক্ষার ফি আমার বাবা দিল। তারপরে আমার 2 ভাই পাস করলো, একজন ফার্স্ট ডিভিশন পেল। তখন তার আমাদের 1954 সালে ফার্স্ট ডিভিশন পেয়েছিল, সে জিরাট কলেজে ভর্তি হলো। আর বড় ভাই আর বেশি পড়াশোনা করলো না, মাধ্যমিক পাস করার পরে একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করে, টাকা দরকার, প্রাইভেট কোম্পানিতে জয়েন করে। কিন্তু বরাবর আমি দেখেছি আমার বাবা মায়ের মধ্যে তাদের নিজেদের শিক্ষা ছিল না, কিন্তু ছেলে মেয়েকে যত ভালো শিক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা করতো। এবং খাওয়া দাওয়া মানে ভালো খাওয়া, যে জিনিসগুলো খেলে ব্রেন ভালো থাকবে, অর্থাৎ দুধ, মাছ, মাংস, তারপর ভালো সবজি, এইগুলোর ব্যাপারে এইগুলো যাতে খেতে পাই আমরা, তার জন্য নিজেরা কষ্ট করে আমাদেরকে খাওয়াবো। তবে আমরা সব ভাই প্রায় করেছি, মানে ভালোভাবে শিক্ষিত হয়ে চাকরি বাকরি করেছি। তারপরে তখন বুঝলাম যে, এবং আমার বাবা মাও বলতো যে শিক্ষার কোনো বিকল্প নেই, যেভাবেই হোক ভালো শিক্ষা দিতে হবে। তো আপনাদের একটাই মাত্র পরামর্শ দেবো যে এলাকাটা খুবই পিছিয়ে পড়া এলাকা, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা পিছিয়ে পড়া এলাকা, কিন্তু এই এলাকাতে তাড়াতাড়ি উন্নত করা যায়। এখন অনেক উন্নত হচ্ছে দেখছি, সুন্দরবন এলাকাতে ভালো পড়াশোনা হচ্ছে, ভালো বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে ছেলে মেয়েরা। এবং আপনি যদি ছেলে মেয়েরা যদি মানুষ করতে চান, আগে নার্সারি কেজি থেকে ক্লাস 5 পর্যন্ত স্কুলে, এই ধরনের স্কুলে এই সব একাডেমি বলেন, বিশ্বকবি বলেন,
মিশন বলেন, এরকম অনেক মিশন হয়ে গেছে, অনেক একাডেমি হয়েছে। এখানে অতি অবশ্যই আপনারা ভর্তি করবেন। এবং তার কারণটা কি, এখানে ইংরেজি তারপরে অঙ্ক এই দুটো আলাদা পড়ানো হয়। যে ছেলে বা মেয়ে ইংরেজিতে এবং অঙ্কে ভালো, তার চাকরি অভাব হবে না। হ্যাঁ, এটা জেনে রাখবেন। ইংরেজি গ্রামার, ট্রান্সলেশন এবং পাটিগণিত, এই তিনটে ব্যাপারে যদি ইংরেজি এবং পাটিগণিত দুটো বিষয়ে কেউ যদি ভালো করে পড়াশোনা করে, তার চাকরির কোনো অভাব হবে না। হ্যাঁ, রেলের চাকরি পেতে পারে, পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি পাবে, সরকারি চাকরি, রাজ্য সরকারের চাকরি পাবে। এবং যদি বড় চাকরি করতে চায়, অফিসের করতে চায়, সেও পারবে, কোনো অসুবিধা নেই। এবং এখন সাধারণ বাড়ি থেকে ওবিসি যে আছে সংরক্ষণ আছে, তাতে অনেক সাধারণ বাড়ি থেকে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। এবং এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন লার্নার, মানে যে বাড়িতে শিক্ষা দীক্ষা ছিল না, যেমন আমার বাড়িতে বাবা মা শিক্ষা দীক্ষা ছিল না, আমি ফার্স্ট জেনারেশন লার্নার। এরকম প্রথম প্রজন্ম শিক্ষিত হয়েছে, এরকম অনেক আজকাল পাওয়া যাচ্ছে যারা আরো চাকরি করে। তো আপনারা যদি একটু চেষ্টা করেন এবং যদি নজর রাখেন, ছেলে মেয়েদের উপর খুব নজর রাখতে হবে। এবং তার জন্য যেটা দরকার, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খাওয়া দাওয়ার জন্য, এই যে ভালো খাওয়ার জন্য, মানে ব্রেন ভালো করার জন্য কিন্তু বেশি দামি জিনিস দরকার নেই, দামি জিনিস দরকার নেই, খুব কম জিনিস দরকার। যেমন আমি সাধারণ কতগুলো বিজ্ঞানসম্মত কথা বলছি শোনেন। একটা বাচ্চা ছেলে মেয়ে ব্রেন কি করে ভালো করা যায়, তার একটা পদ্ধতি আছে। ব্রেন কি করে ভালো করা যায়, তার জন্য বেশি খরচ হয় না। একটা হচ্ছে মাছ বেশি করে খাওয়াতে হবে, মাছ। এবং মাছের মধ্যে যে মাছের শরীর টকটক করে, সেই মাছটা হচ্ছে আরো উপকারী, ব্রেনের জন্য আরো উপকারী। যেমন ট্যাংরা মাছ, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, তারপরে মোরলা মাছ, চিংড়ি মাছ, মাগুর মাছ, যে মাছের শরীর টকটক করে, সেই মাছগুলো বেশি করে খাওয়াবেন বাচ্চাদেরকে। মাছে এমন একটা জিনিস আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা ব্রেনকে খুব উন্নত করে। মাছের ডিম ওদেরকে খাওয়াবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। মাছের ডিম বয়স্ক মানুষ খেলে অসুবিধা আছে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। কিন্তু মাছের ডিম যদি বাচ্চাদেরকে খাওয়া না, দিনের বেলা খাওয়াবেন, রাত্রিবেলা কম। রাত্রিবেলা ডিমটা না খাওয়াই ভালো। সকালবেলা বা দুপুরবেলা মাছের ডিমটা খাওয়ানো, রাত্রিবেলা মাছ খাওয়াতে পারে, কিন্তু দিনের বেলা মাছের ডিম খাওয়ানো। তারপরে মুরগির ডিম নিয়ম হচ্ছে যে বাচ্চাদেরকে প্রত্যেক দিন একটা করে মুরগির ডিম খাওয়াতে পারে, প্রত্যেক দিন। যদি না পাওয়া যায়, অন্তত মাঝে মধ্যে সকালবেলা টিফিনের সময় সকালবেলা কলা খাওয়ালেন, কেক খাওয়ালেন, তারপরে মুরগির ডিমের দাম এমন কিছু বেশি নয়, গ্রামের দিকে কম দাম আছে। শীতকালে প্রত্যেক দিন একটা করে মুরগির ডিম খাওয়াবেন বাচ্চাকে, আর গরম করলে সেখানে একদিন ছাড়া একটা করে মুরগির ডিম খাওয়াবেন। মুরগির ডিমে এত ভিটামিন আছে যে ব্রেন ভালো থাকে। তো আর হচ্ছে বাদাম কিছু খাওয়াবেন, বাদাম, কাজু বাদাম নয়, কাজু বাদামের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়। হ্যাঁ, আমরা সাধারণত বাড়িতে দেখি কোনো অতিথি এলে কাজু বাদাম দিয়ে দেওয়া হয়, কাজু বাদাম দেবেন না। কাজু বাদামের থেকে চীনা বাদাম অনেক ভালো। চীনা তেলে, চীনা লবণে চীনা বাদাম খুব উপকারী। হ্যাঁ, চীনা বাদাম নিতে পারেন, আরো বাদাম আছে, পেস্তা বাদাম আছে, তারপরে আখরোট আছে। এইগুলো খাওয়ালে খুবই ভালো, পরিমাণে কম হবে, 1 লিটার মধ্যে বাদাম। হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে পানি খাওয়ানোর পরে হালকা গরম পানি খাওয়ালে ভালো হয়। সকালে শীতকালে একটু হালকা গরম পানি খাওয়াবেন। আর তারপরে হচ্ছে বাদাম, ছোলা, ভাজা ছোলা বা কাঁচা ছোলাও খাওয়াতে পারেন। কাঁচা ছোলা দিয়ে অঙ্কুর ধরে আরো ভালো। ছোলা এবং মুখ দুটো বলাই যদি ভিজিয়ে রাখেন, 2-3 দিন ভিজিয়ে রেখে যদি অঙ্কুর ধরে, তার হচ্ছে খাদ্যমান অনেক বেশি। এমনকি যে কোনো মানুষ যদি অঙ্কুরিত ছোলা এবং অঙ্কুরিত খায়, মুখ কলাই খায়, তার শরীর খুব ভালো থাকে। মহিলাদের বিশেষ করে খাওয়া দরকার। অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত মুখে আয়রন অনেক আছে। হ্যাঁ, মহিলা যারা আছেন তাদের প্রত্যেকেরই আয়রন দরকার। সকালবেলায় নিয়ম হচ্ছে প্রোটিন খাওয়া, প্রোটিন ব্রেনের খোরাক। ভাত কিন্তু ব্রেনের খোরাক নয়, প্রোটিন ব্রেনের খোরাক। সেই জন্য সকালের দিকে ঘুম থেকে উঠে পানি খাওয়ার পরে প্রথম যেটা খাবে সেটা যেন একটু ছোলা ভাজা বা কাঁচা ছোলা বা অঙ্কুরিত ছোলা হলে আরো ভালো হয়। আর কিছু বাদাম, বিনা তেলে বিনা লবণে ভাজা বাদাম, কমপক্ষে চীনা বাদাম খাওয়া।
ওই স্কুলে যখন যাবে তখন ওই সময়টাতে এই কাঠবাড়ির চকলেট, তারপরে হলদিরামের ভুজিয়া এগুলো দেবেন না, এতে শরীর খারাপ হয়, অসুবিধা হয়। তার পরিবর্তে এই ছোলা, মটর ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম এগুলো দেবেন, মিক্স করে খাবে। তার সঙ্গে যদি মুড়ি খেতে চায় ভালো, তাহলে সেটা বরং ভালো। এইটা আর কি। তার মানে প্রথমে মাছের ডিম, তারপরে মুরগির ডিম, তারপরে সবজির মধ্যে আছে বাঁধাকপি। বাঁধাকপি খুব উপকার হয়, ফুলকপিতে একটু অসুবিধা, গ্যাস হয়। বাঁধাকপি ব্রেনের পক্ষে খুবই ভালো। আর তারপরে হচ্ছে টমেটোকে গরম করে খাওয়াবে, টমেটোর স্যুপ করে খাওয়ালে ভালো, বা ডাল টমেটো খাওয়াবে, ডাল টমেটো বা মাছকে টমেটো দিয়ে রান্না করেন, একটু গরম করে। টমেটো গরম করলে ওর খাদ্যমান আরো বাড়বে, ভিটামিন আরো বাড়বে, ব্রেনের পক্ষে খুবই ভালো, স্মৃতিশক্তি ভালো থাকবে। আরেকটা জিনিস বিনা পয়সায় পাওয়া যায় আপনাদের এখানে, হচ্ছে পাকা কুমড়োর যে বীজ, পাকা কুমড়োর বীজ, এইটা ওটা সস্তা, বিনা পয়সায় পাওয়া যায়। দিয়ে রোদে শুকিয়ে তারপরে কড়ায় ভেজে নিতে হবে, ভেজে নিয়ে রেখে দিন। তারপরে ছালটা ছাড়িয়ে 4-5টা করে খাওয়াতে হবে, সকালবেলা খালি পেটে খাওয়াতে হবে, দেখবেন ব্রেন অনেক ভালো হবে। এই কয়েকটা জিনিস খাওয়ালে ব্রেন খুবই ভালো হবে। তো এইগুলো খেয়াল রাখবেন। আর ছেলে মেয়েদের দেখাশোনা করেন, পারলে নিজেরা বাড়িতে একটু পড়ান, তাহলে দেখবেন ছেলে মেয়েরা আরো পড়াশোনাতে ইয়ে হবে, আরো তার মনোযোগ থাকবে। যদি ছোটবেলায় একটু ভালো করে আদর যত্ন করে ওকে পড়ান, দেখবেন ওর পড়ার প্রতি এত আকর্ষণ আসবে যে ওকে আর দেখতে হবে না। আমি জানি আমার জীবনে আমাকে ওই ক্লাস 4-5 পর্যন্ত একটু যত্ন করতে হয়েছিল, কষ্ট করতে হয়েছিল। কারণ যে কোনো বাচ্চা ছেলে স্কুলে সহজে যেতে চায় না, জানেন তো, স্কুলে সহজে যেতে চায় না। আমার পোতা বিদেশে আছে, পোতা প্রতি দুজনই সবাই বিদেশে আছে, 3 জন আছে। একজন পোতার একটা কাহিনী বলেছিলেন, 2.5 বছর বয়স, পোতার বছর 2.5 বছর, বেলজিয়ামে আছে। তো ওখানে আমি ছেলের কাছ থেকে খবর নিই, 3টে ভাষা এখন শিখছে। একদম মা বাবার সঙ্গে বাংলায় কথা বলে, মা তার সঙ্গে বাংলায় কথা বলে, বাবা তার সঙ্গে ইংরেজিতে কথা বলে। মাস্টারমশাই বলেছে, ওখানকার যে ম্যাডাম বলে দিয়েছেন যে একজন লোক একটা ভাষায় কথা বলছে। যেহেতু বাংলা ভাষা মাতৃভাষা, তার মাকে বলা হয়েছে তুমি বাংলা ভাষায় কথা বলবে, বাবাকে বলা হয়েছে তুমি ইংরেজি ভাষায় কথা বলবে। স্কুলে যে স্কুলে যাচ্ছে, যে স্কুলে ওই দুটো ভাষা কোনোটাই পড়ায় না, ফরাসি ভাষা পড়ায়, ফরাসি ভাষা তৈরি হবে, মানে ফরাসি তাকে স্কুলে যখন যাচ্ছে ফরাসি ভাষা তাকে শেখাচ্ছে। এবারে 3 জায়গায় 3 রকম ভাষা শিখছে, কোনো অসুবিধা নেই। আমাদের সঙ্গে যখন কথা বলে ইংরেজি ভাষা তো বলেই, কখনো কখনো ফরাসি ভাষা তো বলে, খুব ভালো লাগে। 2.5 বছরের বাচ্চা আমার পোতা। এবারে প্রথম যখন যেটা কাঁদতো, স্কুলে তাকে তার বাবা মা নিয়ে যাচ্ছে দুজনে মিলে স্কুলে যেতে চাইছে না, কাঁদতো। তো 3 কয়েক পরে আস্তে আস্তে রক্ত হয়ে গেছে। কি করে বুঝলাম? না, 2জন ম্যাডাম আছে ওদের স্কুলে। একজন ম্যাডাম খুবই মানে তাকে এত পছন্দ হয়ে গেছে আমার পোতা, যখন 2জন ম্যাডাম দাঁড়িয়ে থাকে, গেটের কাছে দাঁড়িয়ে থাকে, বাচ্চাদেরকে সব নিয়ে যাচ্ছে, আমার পোতা কি করছে, যে ম্যাডামকে পছন্দ করে তার কাছে চলে যাচ্ছে, তারপরে চলে যাবে। তার মানে দেখেন এখানে যে ম্যাডাম স্কুলে এখানেও ম্যাডাম আছেন, ম্যাডামদের কিন্তু বিরাট দেয়া আছে, মানে প্রয়োজন। ম্যাডামরা যদি ভালো ব্যবহার করেন, ভালোবাসেন, ম্যাডামদেরকে ভাবতে হবে যে ছেলে মেয়েরা এখানে পড়তে আসবে, তাদেরকে মায়ের মতো স্নেহ করতে হবে, মায়ের মতো ভালোবাসতে হবে, আদর করতে হবে। তো তবে গিয়েই কিন্তু ছেলে মেয়েরা স্কুলটাকে দ্বিতীয় বাড়ি হিসাবে চিন্তা করছে। মানে একটা স্কুল হচ্ছে সেকেন্ড হোম বলা হয়, নিজের বাড়ি যেমন আছে এটাও হচ্ছে দ্বিতীয় বাড়ি হয়ে যাবে। এই জন্য ছেলে মেয়েদেরকে মা বাবা কতটা আদর করবে সেটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে ম্যাডাম যারা আছেন তারা কতটা আদর করবে তার উপরে নির্ভর করছে ছেলে মেয়েদের পড়াশোনার। তিনি ভালো আদর পায়, ভালো যত্ন পায়, ভালো ভালোবাসা পায় স্কুলে, তাহলে ছেলে মেয়েদের একটা আকর্ষণ আসবে, তারা চাইবে যে না আমি স্কুলে যাবো, পড়বো। এই জন্য ম্যাডামদের কিন্তু বিশেষ প্রশিক্ষণ দরকার, ভালো করে ট্রেনিং দরকার, এবং চেষ্টা করবেন ম্যাডাম যারা আছেন তারা ছেলে মেয়েদেরকে নিজের ছেলে মেয়ের মতো
নিজের ভাই বোনের মতো ভেবে তাদেরকে যত্ন নেবেন, তাহলে খুব ভালো হবে, স্কুলটা খুব ভালো হবে। এবং এই প্রাইমারি স্কুলটাই হচ্ছে আসল। এখানে যদি ভালো শিক্ষা পায় তারপরে আর কোনো অসুবিধা হবে না, তারপরে আস্তে আস্তে নিজের থেকেই উপরের দিকে উঠে যাবে। তো সেই জন্য আমি আর বিশেষ কিছু কথা বলবো না। আমি বলবো যে আপনারা এইখানকার এলাকার মানুষ যারা আছেন, আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই এই স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠান, নাতি নাতনি পোতা পতি তাদেরকে এখানে পাঠান, এবং আপনারা দরকার নিজেরা সঙ্গে করে নিয়ে আসবেন এবং আদর করে করে নিয়ে আসবেন, যাতে করে এখানে ভালোভাবে পড়াশোনা হয়। তার কারণ সরকারি স্কুলে যদি পড়ান, আপনি দেখবেন বিরাট পার্থক্য। একটা সরকারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়াবেন, আর এই ধরনের একটা মিশন বা একাডেমি যদি ক্লাস 5 পর্যন্ত পড়ান, 5 বছর পরে 5 পাস করার পরে দেখবেন সরকারি স্কুল থেকে যে পাস করছে যে ছেলেটি বা মেয়েটি, ও নিজের নাম হয়তো কষ্ট করে বাংলায় লিখতে পারবে, কিন্তু বাবা মার নাম লিখতে পারবে না, ঠিকানা বাংলায় লিখতে পারবে না। কিন্তু এইসব জায়গা থেকে পাস করলে শুধু বাংলা নয়, ইংরেজিতেও বাবা মায়ের নাম লিখতে পারবে, ঠিকানা লিখতে পারবে। এবং এখানে এইসব জায়গাতে ইংরেজি, আমি কালকে ট্রেনিং আছে, কাল আমি ট্রেনিংয়ে বলেও দেবো, কাল শিক্ষকদের ট্রেনিং, প্রাইমারি টিচার ট্রেনিং আছে কাল, তাতে বলে দেবো যে দুটো বিষয়ে খুব জোর দেবে। প্রাইমারি লেভেলে ধরুন এই ক্লাস 2 বা ক্লাস 3 থেকে কিছু গ্রামার পড়ানো যায়, বাংলা গ্রামার কিংবা ইংরেজি গ্রামার ইত্যাদি পড়ানো যায়। আর উচ্চারণ, এইসব স্কুলে যেটা হবে কি, উচ্চারণটা ভালো হবে। আমি সরকারি স্কুলে পড়েছি, আমার উচ্চারণ প্রথমে দিকে খুব একটা ভালো ছিল না। অনেক পরে আমি বুঝতে পারলাম যে কলকাতার উচ্চারণ আর আমার মেদিনীপুর জেলার উচ্চারণ বেশ পার্থক্য আছে, বাংলা উচ্চারণে বেশ পার্থক্য আছে, বুঝতে পেরেছি। কিন্তু এই ধরনের যদি কেউ স্কুলের মিশনে বা একাডেমিতে পড়ে, তার উচ্চারণ অনেক ভালো হবে, ভাষা জ্ঞান ভালো হবে, এবং কথা বলার বাচন ভঙ্গি, যেটা তাকে কমিউনিকেশন স্কিল বলা হয়, বাচন ভঙ্গিও খুব ভালো হবে। তো এখানে দিলে অনেক লাভ হবে। হয়তো সামান্য কিছু বেশি খরচ হবে, খরচটাকে কিছু মনে করবেন না, কারণ এই কম বয়সে বাচ্চাদের পেছনে যে খরচ হবে, ভাববেন এটা আপনার ভবিষ্যতের একটা অ্যাসেট, সম্পদ হবে। আপনার বাড়ি থেকে যদি একজন বা দুজন ছেলে মেয়ে যদি মানুষ হয়, দেখবেন গোটা পরিবারটাকে তুলে নিয়ে যেতে পারবে। যেটা আমার বাড়িতেও হয়েছে। আমার বাড়িতে এক সময় শিক্ষা ছিল না, কিন্তু বাবা মায়ের এত আগ্রহ ছিল শিক্ষার প্রতি, এই জন্য আমরা শিক্ষিত হয়েছি। আমাদের ছেলে মেয়েরাও আবার আরো বেশি পড়াশোনা করে আরো শিক্ষিত হয়েছে, তারা গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। এবং আমার পোতাপতি তারাও আবার অনেক আরো বেশি শিক্ষিত হয়েছে। সুতরাং একটা প্রজন্মকে যদি শিক্ষিত করতে হয়, উন্নত করতে হয়, অভিযোগ দরকার হচ্ছে ভালো শিক্ষা। একটা কথা আছে যে মুসলিম পরিবারে দেখবেন সাধারণত একটা প্রজন্মের পরে দুটো প্রজন্ম ধনী হয়, বড় যৌথ হয় না, তৃতীয় প্রজন্ম ধনী হয় না, গরিব হয়ে যায়। কোথাও কোথাও দেখা যায় একটা প্রজন্ম ধনী, তারপরে গরিব, বড় যে দুটো পরিবার চলে, দুটো প্রজন্ম চলে। তারপর কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা যায় বংশ পরম্পরায় তারা কিন্তু ধনী এবং শিক্ষিত হয়। কারণ দেখে আমি অনেক চিন্তা করে দেখেছি, কারণ হচ্ছে একটাই, লক্ষ্মী আর সরস্বতী। লক্ষ্মী আর সরস্বতীকে একটা বাড়ি যদি রাখা যায়, দেখবেন সেখানে সেই পরিবার অনেক উন্নত। লক্ষ্মী মানে ধন সম্পত্তি, আর সরস্বতী মানে বিদ্যা। আমার প্রয়োজন হচ্ছে দুটোকেই এক জায়গাতে রাখতে হবে, বিদ্যাকেও রাখতে হবে আর অর্থকেও রাখতে হবে। ধন সম্পত্তিও থাকবে আর বিদ্যাও থাকবে। তার কারণ বিদ্যা ধন সম্পত্তিকে পাহারা দেয়, বিদ্যা ধন সম্পত্তিকে পাহারা দেয়। আপনার যদি শিক্ষা দীক্ষা ভালো থাকে পরিবারের, আপনার পরিবার কি করবে, ওই টাকা পয়সা ধন সম্পত্তিকে রক্ষা করতে পারবে। ধন সম্পত্তিকে রক্ষা করার জন্য মানুষের দরকার হয়, কিন্তু মানুষকে রক্ষা করে কে? বিদ্যা। এই জন্য বিদ্যা যদি, শিক্ষা যদি কোনো বাড়িতে থাকে, তাহলে দেখবেন তার বংশ পরম্পরায় তারা ধনীও থাকবে, শিক্ষিত থাকবে। যেটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমি অনেক দেখেছি, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমি খুব কম দেখেছি যারা দুটো পিঢ়ির পরে
ধনী থাকে, দুটো পিঁড়ি পরে ধনী থাকে খুব কম। তার কারণ মুসলিম সমাজে এমন দেখেছি, যখনই টাকা এলো তখন শিক্ষাকে ওরা ঘৃণা করে, মানে অবজ্ঞা করে। কোনো শিক্ষিত মানুষকে তারা সম্মান দেয় না, আদর করে না। এই জন্য মুসলমান সমাজে আপনি দেখবেন দুটো পিঁড়ির বেশি ধন সম্পত্তি থাকে না, গরিব হয়ে যায়, গরিব হয়ে যায়। তার মূল কারণ যে মুসলিম সমাজে শিক্ষার কদর খুব কম। জানি শিক্ষা দীক্ষা আসছে, কিন্তু এটাকে ভেবে রাখতে হবে যে একই বাড়ি বাড়ি লক্ষ্মী এবং সরস্বতীকে রাখতে হবে। হ্যাঁ, টাকা পয়সা, ধন সম্পত্তি এবং বিদ্যা দুটোকে একই জায়গাতে রাখতে হবে। তো সেটাই সম্ভব। এটা সম্ভব যদি আপনার দিকটা মজবুত করেন, শিক্ষার দিকটা মজবুত করেন, তাহলে কি হবে না, ছোটবেলা থেকে ভালো শিক্ষা দিন। আপনারা এই এলাকায় যত আছেন আপনারা চেষ্টা করেন একদম নার্সারি থেকে বাচ্চাদেরকে এখানেই পড়ান। এখানে পড়ালে এবং যেহেতু এইসব যতগুলো আশেপাশে যতগুলো এই নার্সারি কেজি স্কুল আছে, সমস্ত স্কুলে সমস্ত মিশনের শিক্ষক শিক্ষিকাদের আমরা ট্রেনিং এর ব্যবস্থা, কিশোর মিশন থেকে ট্রেনিং এর ব্যবস্থা করছে। বছর বছর অন্তত একবার ট্রেনিং হবে। কালকে তো বিরাট ট্রেনিং আছে। হ্যাঁ, স্বামীজি কয়েকজন স্বামীজি আসবেন, কালকে 4 জন স্বামীজি আসার কথা আছে এবং আমি থাকবো, আরো কয়েকজন ইংলিশ মিডিয়াম স্কুলেরও কয়েকজন থাকবেন। তো কালকে ভালো ট্রেনিং দেওয়া হবে, টিচার্স ট্রেনিং, কীভাবে ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করা যায়। এবং শুধু পড়াশোনা নয়, আমি কালকে এটাও বলবো যে শুধু বাচ্চাদের ভালো পড়ালে চলবে না, বাচ্চাদের মায়েদেরকেও ভালো করে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা না, মায়েরা তার ছেলে মেয়েকে কিভাবে ভালোভাবে খাওয়া করাবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের করাবে, কিভাবে বাচ্চাদেরকে ভালো ব্যবহার তাদের এই করা যায়, ভালো ব্যবহার তৈরি করা যায় তাদের মধ্যে, নম্রতা, ভদ্রতা, তারপরে করেন শালীনতা বোধ, তারপরে সাহায্য করার ক্ষমতা। আজকাল দেখবেন মানুষের মধ্যে এত স্বার্থপরতা এসে গেছে। আমি দেখেছি কিছু কিছু মা তারা ছেলেকে বা মেয়েকে জিজ্ঞেস করেন যে তোর আজকে টিফিন বক্স তুমি খেয়েছিস তো, টিফিন দিলাম খেয়েছিস তো? তখন ছেলে যদি বলে ফেলে বা মেয়ে যদি বলে ফেলে যে না আমি আজকে টিফিনের অর্ধেক আমার এক ক্লাসের একটি বান্ধবী বা বন্ধুকে আমি খাবার দিয়েছি, কারণ সে বাড়ি থেকে আনতে পারেনি, কিছু কিছু মা কিন্তু রেগে যায়। এটা মোটেই উচিত নয়। মোটেই রেগে দেওয়া উচিত হবে না। এমন হয় আপনার ছেলে মেয়ের মতোই আর একটা ছেলে মেয়ে আছে যে হয়তো কোনো কারণে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেনি, সে কেন ক্ষুধার্ত থাকবে? হ্যাঁ, সে ভুকা থাকবে আর তার সামনে আপনার ছেলে মেয়ে খাবে, এটা ঠিক নয়। তো ওই ছোটবেলাতেই যে সহমর্মিতা, যে একে অপরকে সাহায্য করার যে চেষ্টা, এটা ছোটবেলাতেই তৈরি হওয়া দরকার। আপনি বরং এটা জিজ্ঞেস করবেন যে আজকে তুই কাউকে দিয়েছিস তো না নিজে সব খেয়ে নিবি, এটা জিজ্ঞেস করা দরকার। বা সপ্তাহের শেষে একবার জিজ্ঞেস করবেন যে এই এক সপ্তাহে ওটা ছেলে বা মেয়েকে তোর ক্লাসের বন্ধুকে তুই সাহায্য করেছিস, কিভাবে সাহায্য করেছিস? খাবার দিয়ে হোক, কলম পেন্সিল দিয়ে হোক বা খাতা দিয়ে হোক, যেভাবে হোক সাহায্য করেছে। বা রাস্তায় আসার সময় কোনো বৃদ্ধ মানুষকে হাত ধরে রাস্তাটা যদি পার করে দেয়, সেটাও একটা বুঝতে হবে যে বয়স্ক মানুষের প্রতি তার একটা শ্রদ্ধা আছে, হ্যাঁ, ভালোবাসা আছে, সেটা প্রমাণ করবে। অর্থাৎ ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিতে হবে যে মানুষের জন্য সে যেন তৈরি থাকে, মানুষকে সাহায্য করার জন্য তৈরি থাকে ছোটবেলা থেকে, যেন স্বার্থপর না হয়। অর্থাৎ মায়েদের ভাবতে হবে যে আমার ছেলে মেয়ে যেন স্বার্থপর না হয়, যেন সমাজের কোনো কাজে লাগে, এটা চিন্তা করবেন, তাহলে তার চরিত্র ভালোভাবে গঠন হবে। চরিত্র গঠনও দরকার, শুধু পড়াশোনা করলে হবে না। যে ছেলে বা মেয়ে, বিশেষ করে ছেলেদের কথা বলছে, যে ছেলে স্বার্থপর হবে ছোটবেলা থেকে, সে বড় হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রম বিদায় করে দেবে, অথবা বাবা মাকে ছেড়ে অন্য জায়গাতে চলে যাবে, বাবা মাকে মোটেই দেখবে না। সেই জন্য বাবা মায়ের কর্তব্য তার ছেলে যেন অতি অবশ্যই অন্যকে সাহায্য করার একটা প্রবণতা থাকে, চেষ্টা থাকে। তবে কি আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনাকে ওই ছেলের দেখাশোনা করবে। যদি ছোটবেলা থেকে স্বার্থপর করেন, তাহলে ও আর দেখাশোনা করবে না, বরং উল্টো বাবা মায়ের ক্ষতি করবে। মানে সেই জন্য
আপনারা ছেলে মেয়েদের দিকে নজর দিন এবং এই ক্লাস 5 পর্যন্ত যদি ছেলে মেয়েদেরকে ভালো করে তৈরি করেন, দেখবেন আপনার জীবনে অনেক আনন্দ আসবে। টাকাটা বড় কথা নয়, হ্যাঁ, মানুষের সুখ, মানুষের আনন্দ, শান্তিটা বড় জিনিস। হ্যাঁ, জগতে সবচেয়ে বড় ডাক্তার কে জানেন? সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে শান্তি, আনন্দ, তথ্য, খাওয়ার মানে বিরিয়ানি নয়, হ্যাঁ, সাধারণ খাওয়ার কিন্তু ভালো খাওয়ার, যেটাতে পুষ্টিকর খাওয়ার হয়। এগুলোই হচ্ছে শান্তি। ডক্টর শান্তি বলা হয়, ডক্টর আনন্দ বলা হয়, ডক্টর তথ্য বলা হয়। এগুলোই হচ্ছে বড় ডাক্তার। টাকা পুরোটা কাজ দেবে না। সেই জন্য আপনারা যা খরচ করার এই ছোটবেলার ছেলে মেয়েদের সেখানে খরচ করেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে যান, হ্যাঁ, এখানে নিয়ে আসবেন তাদেরকে, তাতে আপনারও মনে একটা শান্তি আসবে। হ্যাঁ, আমি আমার ছেলেকে, মেয়েকে, পোতাকে, পুতিকে, নাতিকে, নাতনিকে নিয়ে আসবেন, তাতে আপনারও কিছুটা শিক্ষা লাভ হবে এবং বাচ্চাদের কাছ থেকে আপনি এমন কিছু জানতে পারবেন যে আপনারও জ্ঞান তখন পরিবর্তন হয়ে যাবে, আপনারও বিবেক, আপনার বিবেচনা বদলে যাবে। হ্যাঁ, যত শিক্ষার দিকে আপনারা বিনিয়োগ করবেন, তত আপনাদের জীবনে শান্তি আছে, সংসারে শান্তি আছে। তো আর বেশি কিছু কথা বলবো না, আমি কোথায় বলবো যে আপনারা এই সহজ পাঠ একাডেমির দিকে লক্ষ্য করেন এবং এটা আরো ফলে ফুলে আরো বিকশিত হোক এবং আপনাদের জীবনে, আপনাদের পরিবারে শান্তি, সমৃদ্ধি এবং সুখ আসুক এই সহজ পাঠ একাডেমি দ্বারা। এটাই আমরা উপরওয়ালার কাছে কামনা করি। আমরা কাছে পেয়েছি এক শিক্ষক, এই মহামারীর সময় যিনি আজকে নিজ হাতে এই সুন্দরবন শান্তি মিশনে আজকে ছাত্র ভরিয়ে নিয়েছে। সেখানে পড়াশোনার মান যথেষ্ট উন্নত জায়গায় পৌঁছাবে বলে আমরা আশা করছি। সেই মানুষটাকে আমাদের সংস্থার একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয় ও গাছতলীয় বরণ করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মুস্তাকিম মোল্লা মহাশয়। আমরা গাছে পেয়েছি আর এক মিশন, বাইতুল হিকমা মিশন, লালপুর সন্তোষনগর, মেহতাব হোসেন গাজী, পল্টু গাজী। ম্যাডামরা আছেন আচ্ছা